নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। আজ আপনাদের শোনাব জীবনানন্দ দাশের লেখা মেয়ে মানুষ। বৈশাখের দুপুরবেলা চপলা আধ ঘন্টা না ঘুমোতেই জেগে গেল। জানালার ফাঁক দিয়ে কৃষ্ণচূড়া গাছগুলো দেখা যায়, ফুল ঝরছে। পাশের রুমে কড়া চুরুটের গন্ধ পাওয়া যাচ্ছে। স্বামী অফিস থেকে ফিরে এসেছে তাহলে। চপলা উঠে দাঁড়ালো। চুরুট হাতে হেমেন্দ্র ঢুকলে। চপলার দিকে তাকিয়ে একবার বললে, মোটর ফিট করতে বলে দিয়েছি। চপলা আর মোড়া দিয়ে বললে, থাক, আজ আর যাব না। বাহ, তুমিই তো বলেছিলে আজ শনিবার আছে। বলেছিলাম তো, কিন্তু কোথায় যাব? সিনেমায়। কি আছে আজ? হেমেন বললে, দেখি কাগজটা নিয়ে আসি। কাগজ নিয়ে হেমেন ঘরে ঢুকতেই চপলা বললে, থাক, সিনেমা ভালো লাগে না। হেমেন ঈষৎ হতাশ হয়ে বললে, মনসুনের আগে রেস তো আর হবে না। থাক, রেস ফেসে আর দরকার নেই, অনেক টাকা খুইয়েছ। দেখি কাগজটা। হেমেন কাগজটা স্ত্রীর হাতে ঠেলে দিয়ে অবসন্ন হয়ে একটা কুশনের ওপর বসে চুরুটটা হাতে করে হাঁপাতে লাগল। একটা কোলা ব্যাঙ যেন টাই বেঁধে ছিটের কোট ঝুলিয়ে বসেছে। চপলার বয়স 40 পেরিয়ে গেছে, হেমেনের 49। দুজনেরই শরীর মোটা হয়ে চলেছে, মাথার চুল পাতলা হয়ে আসছে। হেমেনের প্যান্টের বেল্ট তার ভুঁড়িটাকে যেন আর সামলাতে পারছে না। হেমেনের মুখও যেন তার ভুঁড়ির মতোই। চপলার মুখও হেমেনের মতোই যেন। কল্পনা বা স্বপ্নের কোনো চিহ্ন যেন এদের মুখাবয়বের ত্রিসীমানায়ও কোনো দিন ছিল না। হেমেনের নিজের অফিস, কয়েকখানা মাঝারি গোছের ট্রাক, ইট, সুরকি ও সিমেন্ট নিয়ে কলকাতার শহরে ছোটাছুটি করছে 10 বছর ধরে। আরও নানা রকম ব্রাঞ্চ বিজনেস আছে। সামান্য কন্ট্রাক্টর হয়ে 24 পরগনায় জীবন শুরু করেছিল সে। এখন তার সমস্ত ব্যবসার হেড অফিস কলকাতায়। 2-3 লাখ টাকা খাটছে। চপলা কাগজখানা দেখছিল। ঢনঢনিয়া মারোয়ারি মস্ত বড় এক ভোজ দিয়েছে। নিমন্ত্রিত লোকজনের ভিতর প্রায় 100খানেক নাম উঠেছে। চপলা অত্যন্ত গভীর অভিনিবিষ্ট হয়ে একটি একটি করে নাম দেখছিল। সমস্তটুকু দেখতে তার আধ ঘন্টা লাগল। হেমেনের চুরুট ফুরিয়ে গেল। চপলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাগজটা রেখে দিলে। না, এখনও তারা এত বড়লোক হয়নি যে ওসব কলমে নাম তাদের উঠবে। কিন্তু ঢনঢনিয়ার বাড়ির ভোজে তার স্বামী তো গিয়েছিল, চপলা নিজেও তো গিয়েছিল। না, নিজেদের যতটা তারা মনে করে ততটা নয়। এখনও তার ঢের পেছনে। 100টা নামের লিস্টের ভিতর তাদের নাম কোথাও নেই, আজও নেই। এখন তাদের বয়স প্রায় 50 হতে চলল। চপলা ঈষৎ অস্থির হয়ে উঠল। চুপচাপ বসে থাকলে মনটা কেমন বীতশ্রদ্ধ হয়ে পড়ে মানুষের উপর, পৃথিবীর ওপর, নিজেদের জীবনের অকৃতকার্যতার উপর। চপলা নড়ে চড়ে উঠে বসে বললে, চলো লীলাদের বাড়ি যাই। বেশ, টয়লেট করে এসো। আধ ঘন্টার ভেতর টয়লেট সেরে সাজসজ্জা করে চপলা এসে বললে, চা খেয়েছিলে? হেমেন মাথা নেড়ে বললে, না। তাহলে ইয়াসিনকে বলি একটু করে দিক। থাক, আমি আর একটা চুরুট জ্বালাই তার চেয়ে। কোথায় যাবে? চলো লীলাদের ওখানেই যাই। লীলা? দ্বিজেন ওকে নিয়ে চলে যাবে শুনেছিলাম। কোথায়? শিলংয়ে। কেন? কলকাতায় এই গরমে আমরাও তো 2-4 দিনের জন্য কোথাও গেলে পারতাম। সবাই তো যাচ্ছে। একটু চেপে থাকো, কয়েকটা বড় অর্ডার এসেছে। ভালো ছেলেটির মতো এখন একটু চুপ করে থাকো তো লক্ষ্মীটি।
কিন্তু লীলাকে নিয়ে দ্বিজেন যাচ্ছে? সত্যি? হেমেন একটু হাসল। চপলা বললে, ওদের দুজনে তো একদম বনে না, জানো। দ্বিজেনের জন্য দুঃখ করতে লাগলো চপলা। হেমেনেরও দুঃখ দ্বিজেনের জন্য। মোটর কারটা কেমন বিগড়ে গেছে। হেমেন হতাশ হয়ে কারটার দিকে একবার তাকালো। মোটর কারের কি হয়েছে জানো? চপলা বললে, এই যা, তাহলে আর চলো ওপরে যাই। হেমেনের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করে ঘাটিয়ে দেখল। মোটর কারটার দিকে হাঁ করে একবার তাকালো। 5 মিনিটের মতো নটখটি করলে সে, কিন্তু গাড়ি এক চুলও নড়ল না। ড্রাইভারের হাতে গাড়িটা ফেলে দিয়ে হেমেন বললে, চলো বাসে যাই। বাসেই গেল তারা। হেমেন বাসা করেছে বালিগঞ্জ অ্যাভিনিউয়ে। দ্বিজেন এখনও সেই সাবেকি শ্যামবাজারে থাকে। অনেক বলে কয়েও তাকে অ্যাভিনিউয়ের দিকে টেনে আনা গেল না। সে কেবল বলে, আচ্ছা আসছি আসছি, কিন্তু আসে না। এই 10 বছরের ভিতরেও সে আসতে পারল না। টাকা দ্বিজেনের কম কি? কঞ্জুস সে একেবারেই না, লীলাও না। কিন্তু আসলে এদের বনে না। কেন যে পরস্পরের ভিতর এরকম বনে না স্বামী স্ত্রীতে, হেমেন বুঝে উঠতে পারছিল না। কেন যে এরা পরস্পরকে আঘাত করে শুধু। বাস ভর্তি। চপলাকে দেখে কেউ উঠে দাঁড়ালে না। পরের স্ট্যান্ডে একজন উঠে গেল। হেমেন চপলাকে সেই দিকেই পাঠিয়ে দিল। 2-1 মিনিট পরে যখন তার বোধ হলো যে একটা কুলি নাকি চপলার পাশে বসে আছে, তখন তাড়াতাড়ি স্ত্রীর হাত ধরে তাকে বাস থেকে নামিয়ে ছাড়ল হেমেন। এরপর এরা ট্যাক্সি করল। তেতলায় না উঠতেই লীলার গলার আওয়াজ। হয়তো চাকর বাকর ধমকাচ্ছে। খুব বেয়ারা বেয়াদব চাকরই বটে। লীলার আওয়াজও তেমনই ক্ষণক্ষণে। হেমেনের মনে হলো এই হচ্ছে জাতরেল আওয়াজ। তার স্ত্রীর যা নেই। এ না হলে ঘরের চাকর বাকরগুলো লাই পেয়ে যায়, দাবড়ে রাখতে পারা যায় না। কিন্তু তার নিজের এরকম গলা নেই। পদে পদে কত ব্যবসার কাজ জলের মতো হাসিল হয়ে গেছে। এরকম ভাবতে ভাবতে হেমেন তৃপ্তির সঙ্গে দোতলায় পা পোষে নিজের বুটজোড়া ভালো করে ঘষে নিলে। চপলা হাই হিল ঘষলে। চপলাকে বললে, লীলার সঙ্গে খবরদার লেগো না কিন্তু, ফর্ম ঠিক রেখো, বুঝলে? চুরুটটা জ্বালাবে কি না বুঝতে পারল না সে। পকেটের থেকে বের করলে অন্তত। কিন্তু তেতলায় উঠতে না উঠতেই সেটা পকেটের ভিতর ফেলে দিল। লীলার গলার আওয়াজ ডাইনিং রুমের দিক থেকে আসছে। হয়তো চাকর বাকর নিয়ে কি না কি। হেমেনরা সেদিকে গেল না। দ্বিজেন হয়তো ড্রয়িং রুমে আছে। চপলাকে নিয়ে ড্রয়িং রুমের ভেতর ঢুকলো হেমেন। কিন্তু কই, কেউ তো এখানে নেই। দ্বিজেন! কোনো শব্দ নেই। ঘড়িতে 2:45। বেডরুমেও কেউ নেই। অগত্যা ডাইনিং রুমের দিকে গেল তারা। ঢুকে দেখল ডিনার টেবিলের ওপর লীলা বসে। এ কি দারুণ রণচণ্ডী! হাতে তার 2খানা রুটি কাটা ছুরি নাচছে। দ্বিজেন একপাশে একটা চেয়ারে বসে 1 স্লাইস পাউরুটি হাতে করে চুপ করে রয়েছে। দ্বিজেন! দ্বিজেন বাবু! লীলা আগ বাড়িয়ে বললে, হয়েছে হয়েছে, ওকে আর আশকারা দিতে হবে না। একটা রুটি কাটা ছুরি ডিশের ওপর ছুঁড়ে ফেলে দিল লীলা। আর একখানা নিজের হাতের ভিতর রেখে বললে, এই আমাদের চা খাওয়া শেষ হলো। চপলা বললে, ভালোই। হেমেন একটা চেয়ার টেনে এনে দ্বিজেনের গলায় হাত জড়িয়ে ফিসফিস করছিল। লীলা বললে, ওকে আর আশকারা দিও না ঠাকুরপো। চপলা বললে, আহা, বেচারা সারাদিন খেটে খুটে আসে। লীলা চোখ গরম করে বললে, বেচারা মানে? আমি বলছিলাম দ্বিজেনবাবু। দ্বিজেনবাবু বেচারা? আর আমি? চপলা কোনো কথা বললে না। বেচারা সারাদিন খেটে খুটে আসে, তারপর
চপলা চুপ করে রইল। লীলা বললে, সারাদিন খেটে খুটে আসে বলে তাকে নিয়ে কি করতে হবে ঠাকুরজি? চপলা বললে, তোমরা নাকি বেড়াতে যাচ্ছ? ছুরিটা দিয়ে নখ কাটতে কাটতে লীলা বললে, কে বলেছে, কোথায়? দ্বিজেন বললে, ছুরিটা দিয়ে নখ কেটো না। লীলা দৃঢ় মুষ্টিতে ছুরির বাঁটটা ধরে দ্বিজেনের দিকে তাকালো। হেমেনের প্রাণ কেঁপে উঠল। দ্বিজেনের গলার থেকে হাত তুলে নিয়ে অত্যন্ত দাক্ষিণ্যের সঙ্গে লীলার দিকে তাকালো সে। দ্বিজেন বললে, এটা রুটি কাটা ছুরি নয়, ভুলে যাও কেন? হেমেন দ্বিজেনের কাঁধ আস্তে চাপড়ে দিয়ে বললে, আহ থাক থাক না। থাকবে? কেমন থাকবে দেখাচ্ছি আমি। দ্বিজেনের কপাল লক্ষ্য করে লীলা হঠাৎ ছুরিটা ছুঁড়ে মারল। ছুরিটা ফসকে দেওয়ালে গিয়ে লাগলো। কয়েক মিনিট সকলেই স্তম্ভিত হয়ে বসে রইল। আরও একটা ছুরি ছিল টেবিলে, কিন্তু লীলা সেটা আর তুললে না। দ্বিজেন চশমাটা চোখ থেকে খসিয়ে নিয়ে মুছতে মুছতে বললে, ভোঁতা একটা রুটি কাটা ছুরি কপালে লাগলেই বা কী হতো? লীলা বললে, কিন্তু চোখে লাগতো যদি? তাহলে কি হতো? কি হতো? ডিম বেরিয়ে যেত, আর কি হতো? হেমেন বললে, ছি। চপলা বললে, তোমার স্বামীর ওরকম হলে তোমার ভালো লাগতো নাকি লীলা? লীলা বললে, স্বামী আমার বড্ড স্বামী। হেমেন আশ্চর্য হয়ে বললে, বলে কি? চপলা হেমেনকে চোখ ইশারা করে বললে, চুপ। দ্বিজেন মাথা নিচু করে মৃদু মৃদু হাসতে লাগল। লীলা খানিকক্ষণ গোজ হয়ে চুপ করে রইল। তারপরে বললে, সকলে মিলে ছোট ছেলের মতো তুইয়ে বুইয়ে নজর দিয়ে মাথা একেবারে খেয়ে ফেলেছে। হেমেন বললে, কার মাথা? দ্বিজেনের? আর কার? কে খেয়েছে? কেন, তুমি আর তোমার স্ত্রী? হেমেন রক্তাক্ত জমাট মুখে লীলার দিকে তাকালো। সেও হয়তো একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। চপলা সভয়ে হেমেনের দিকে তাকিয়ে দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। দ্বিজেন হেমেনকে একটা টোনা দিয়ে বললে, চা খাবে নাকি? চপলা বললে, দ্বিজেনবাবুর ভালো চা খাওয়া হয়নি বুঝি? আচ্ছা, আমিই তৈরি করছি। লীলা আগুন হয়ে বললে, কেন? তুমি তৈরি করে দিলে ভালো খাওয়া হবে, আর আমি তৈরি করে দিলে হবে না? চপলা সে কথার কোনো জবাব না দিয়ে স্টোভ জ্বালাতে গেল। লীলা চপলার কবজি চেপে ধরে বললে, জ্বালাও তো দেখি স্টোভ, জ্বালাবে? হ্যাঁ। দারুণ মোচড় খেয়ে চপলা টপকাতে টপকাতে নিজেকে সামলে নিয়ে একটা চেয়ারে গিয়ে বসল। সমস্ত শরীর তার রিমঝিম করে যেন উঠল। দ্বিজেন ফ্যানটা খুলে দিয়ে চেয়ার শুদ্ধ চপলাকে নিয়ে ফ্যানের নিচে বসালো। তারপর আস্তে আস্তে চপলার মাথায় হাত বুলোতে লাগলো। লীলা বললে, জানি নে আবার, এই সবই তো করো তুমি। সাধে কি আমি চটি তোমার ওপর? যেই একটু নজর ভুলেছি। লীলা উঠে দাঁড়ালো। দ্বিজেন আস্তে আস্তে সরে গিয়ে নিজের জায়গায় গিয়ে বসল। লীলা বললে, তোমার লজ্জা করে না? চপলার সঙ্গে তোমার রক্তের কোনো সম্বন্ধ নেই, কি করে চেয়ার শুদ্ধ তুমি তাকে টেনে নিলে? তার গায়ে হাতই বা দিলে কি করে? হেমেন নড়ে চড়ে উঠল। চপলা চোখ ইশারা করে তাকে থামতে বলল। লীলা বললে, আর যদিও বা কোনো আত্মীয়তা থাকতো, সে তো তোমার স্ত্রী নয়, বোনও নয়। কি করে তার গায়ে হাত দিলে তুমি? আমার চোখের সামনেই এত 24টা ঘন্টা হাইকোর্টের নাম করে তুমি কি করো জানি না? হেমেন বললে, কি করে? লীলা বললে, এর ওপর আবার বিজনেস ফেদেছে। হেমেন বললে, বিজনেস করেই তো। চপলা বললে, কিসের বিজনেস দ্বিজেনবাবুর? কেন, JB&Co, তুমি জানো না? এতক্ষণ পরে কথাবার্তা ব্যবসার দিকে মোড় নিয়েছে দেখে হেমেন যথেষ্ট শান্তি বোধ করল।
সে চুরুটটা এতক্ষণ পরে বের করলে, জ্বালিয়ে নিয়ে একটা টান দিয়ে অত্যন্ত আয়েসের সঙ্গে বললে, JB&Co হচ্ছে। লীলার মুখের দিকে তাকিয়ে চপলা বললে, থাক। হেমেন বললে, বাঙালি ফার্ম, এর ভেতর একজনও বিলেতি মানুষ নেই, না ইউরোপের, না আমেরিকার, এমনকি মারোয়ারি অবধি নেই। হেমেনের মনে হলো সকলকে সে কোম্পানির রহস্য উদ্ঘাটন করে স্তম্ভিত করেছে, কিন্তু কেউই স্তম্ভিত হয়নি, কেউ তার কথা শুনছিল না। হেমেন বলে চললে, মারোয়ারি নেই, ভাটিয়া নেই, পশ্চিমা মুসলমান নেই, শুধু বাঙালি হিন্দু, ব্যাস। হেমেন বললে, ওয়ারের সময় এই কোম্পানি স্টার্ট করা হয়, প্রথম হয় রেঙ্গুনে। তখন অনেক কিছুই বুজরুকি হয়েছিল বটে, কিন্তু এটা বুজরুকি নয়, তখন দ্বিজেনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। 2 মিনিট গভীর আনন্দের সঙ্গে চুরুট টেনে পরম পরিতৃপ্ত হয়ে হেমেন বললে, দ্বিজেন তো এর গুডউইল কিনেছে 3 বছর আগে। লীলার দিকে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকালো হেমেন। বললে, প্র্যাকটিস শিগগিরই ছেড়ে দেবে। চপলা বললে, কেন? হেমেন জ্বলন্ত চুরুটটার দিকে সস্নেহে তাকিয়ে বললে, এই বিজনেসের কাছে প্র্যাকটিস আবার কি? লীলা বললে, বিজনেস করে টাকা জমিয়ে হবে কি? হেমেন অত্যন্ত বিস্মিত হয়ে লীলার দিকে তাকালো। লীলা বললে, এই তো চোখের সামনে দেখলাম চপলার সঙ্গে কীরকম ব্যবহার করলো। চপলা তার কেউ না, মাথায় হাত রেখে পিঠ বুলিয়ে ফিসফিস করে কানে কানে কথা বলে কি নোংরামির পরিচয় দিল বলো তো ঠাকুরপো। আমার চোখের সামনেই, এই বাইরে কি করে কে জানে। আমি ঘড়ি ধরে দেখেছি 11-12 ঘন্টা বাইরে থাকে। হেমেনের মন গজগজ করে উঠছিল। লীলার কথা ফুরোতে না ফুরোতেই ফুকফুক করে হেসে উঠল। চপলা বললে, উনি তো 18 ঘন্টা বাইরে থাকেন। লীলা বললে, হ্যাঁ উনি। তোমার ওর ওই টেকো মাথা আর বোদা চেহারা দেখে কোনো মেয়ে ওর সঙ্গে গাঁট বাঁধতে আসবে? হেমেনের দিকে তাকিয়ে ফিক করে হেসে লীলা বললে, ঠাকুরপো, তোমার নাক যেন বুড়ো আঙুলের মতো উঁচিয়ে আছে, বাপরে বাপরে। লীলা হো হো করে হেসে গড়াতে লাগল। ট্যাবা ট্যাবা মুখ, নাক টেবু টেবু, চোখ দুটো প্যাট প্যাট করছে, কোনো মেয়ে এসব দেখে এগোয়? হেমেন লাফিয়ে উঠে বললে, বটে, খুব দমফাই হচ্ছে বুঝি। আজও যদি চোখ মারি তো 20-25টা মেয়ে এমন ফ্যা ফ্যা করে আমার পায়ের কাছে এসে গড়াবে। লীলা হেসে কুটি কুটি হয়ে বললে, চোখ মারি? ঠাকুরপো মারবে আবার চোখ? তাহলেই হয়েছে। চপলা বললে, ছি, চোখ মারাটার আবার কি? তুমি কখনো যা করো না সেই সব নিয়ে আবার বড়াই করে বলো কেন? লীলাকে বললে, না, কখনো না। বুঝলে দিদি, এই 20-25 বছর ধরে ওর সঙ্গে আছি, একদিনের জন্য কোনো মেয়ে মানুষের দিকে উনি ফিরেও তাকাননি। ওর ব্যবসায়ের সমস্ত লোক জানে যে ও কীরকম অকলঙ্ক চরিত্র, কলকাতা শহরের সমস্ত লোক জানে। হেমেন অত্যন্ত অপমানিত হয়ে রয়েছিল। চপলার কোনো কথা তার কানে গেল না। লীলা তার পুরুষত্বকে কি কঠিনভাবেই না আঘাত করেছে। আপাদমস্তক গা জ্বলে যাচ্ছিল তার। রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর দরাম দরাম করে খুশি মারতে মারতে হেমেন ক্রোধান্ধ হয়ে বললে, চুলোয় যাক চরিত্র। মেয়েরা আবার আমার ফোপর দালাল আছে না? আমার সমস্ত হাড়ির খবর আমি বের করে দিচ্ছি। চপলা বললে, তুমি পাগল হলে নাকি? হেমেন হুঙ্কার দিয়ে বললে, কলকাতার সমস্ত বড় ঘরের মেয়েদের আমি পথে দাঁড় করাতে পারি, জানো লীলা? চপলা বললে, দ্বিজেনবাবু। দ্বিজেনবাবু বললে, চলো তোমাদের মোটরে দিয়ে আসি। হেমেন এক ঝটকায় দ্বিজেনকে ঠেলে দিয়ে বললে, ভেবেছ একেবারে চরিত্র হাতে ধরে বসে আছি? হেমেন খুব সচ্চরিত্র ছেলে, মেয়েরা তাকে একটা গয়ারাম বলে ভাবে।
কলকাতা শহরে 3 দিন পরে সাঁওতাল পরগনা বানিয়ে দিতে পারি। কাঁপতে কাঁপতে বললে, কলকাতা তো কলকাতা, লীলার মতো যত সব প্যাঁচা পেঁচি, চপলার মতো যত সব প্যাঁচা পেঁচি। সেবার যখন জয়পুরে গেলাম, পাথরের বাড়ি দেখে ফিরছি এমন সময়। কিন্তু রাজপুত্র বাঘিনী দেবলা দেবী, চঞ্চল কুমারীদের সঙ্গে রোমান্সের কথা শেষ করলে না আর হেমেন, শুরুই শুধু করে রাখল। কেউ কোনো জবাব দিচ্ছে না দেখে লীলাকেও যথেষ্ট প্যাদানি দেওয়া হয়েছে বলে মনটা তার নিরস্ত হয়ে আসছিল। নতুন একটা চুরুট বার করে হেমেন শান্তি পাচ্ছে। চুরুটটা জ্বালিয়ে টেনে মনটা তার ঠান্ডা হয়ে উঠেছে। চপলার প্রতি, দ্বিজেনের প্রতি, এমনকি লীলার প্রতিও অনুকম্পায় তার সমস্ত প্রাণ ভরে উঠল। বললে, চলো দ্বিজু, চলো লিলি, বায়োস্কোপ দেখতে যাই। কিন্তু ঘড়িতে তখন 4টে বেজে গেছে। প্রথম শোতে গিয়ে আর লাভ নেই। 6টার পারফরমেন্সের জন্য এদের সবাইকে সে তৈরি হতে বললে। তারপর নিজেই স্টোভটা টেনে নিলে। লীলা বললে, কেন? গরম জল করব। কেন? বাহ, দেখো না, তোমরা মেয়েরা তো আর করবে না, এখন পুরুষদেরই মশলা পিষতে হবে, চা বানাতে হবে। দেখো কীরকম খাসা চা করি। কিন্তু লীলার কাছ থেকে কোনো সহানুভূতি বা আশ্বাস পেলেন না হেমেন। চপলা বললে, এখন আবার চা খাবে কে? কারো খাবার দরকার নেই। হেমেন বললে, আলবাত খাবে। চপলা বললে, কেউ খাবে না, তুমি স্টোভ নিভিয়ে ফেলো। হেমেন একটু চোখ টিপে মুচকি হেসে বললে, দিদিমারা খাবে। চপলা বললে, কারা? স্বামীর দিকে তাকিয়ে দেখল সে, বাস্তবিকই হেমেনকে সুন্দর দেখাচ্ছে না মোটেই। টেবু টেবু নাক, ট্যাক ট্যাক মুখ, চোখ প্যাট প্যাট করছে। হেমেন বললে, তুমি আর লীলা। লীলা বললে, আমরা দিদিমা? হেমেন বললে, জানলে দ্বিজেন, এরা আবার আমাদের চেহারা নিয়ে ঠাট্টা করে। কে বলবে এরা আধবয়সী মেয়ে মানুষ? একটু হ্যাঁচকা দেখলেই মনে হবে বাপ রে বাপ, ঠান্দিরই ঠাকমা এলো আবার। মনে হয় না দ্বিজেন? কিন্তু দ্বিজেন কিছু বলার আগেই লীলা এক ঝটকায় স্টোভ শুদ্ধ প্যান উল্টে ফেলে দিল। গরম জলটা হুশ করে চারদিকে ছিটকে পড়ল। হেমেন পুড়তে পুড়তে বেঁচে গেল। স্টোভটা দাউ দাউ করে জ্বলে উঠছিল। দ্বিজেন আর প্যান্ট্রির ছেলে নঙ্কু এসে সমস্ত নিভিয়ে নিস্তব্ধ করে দিল। সিনেমায় আর যাওয়া হলো না। দিন দিনেক কেটে গিয়েছে। জে.বি. আর্মস্ট্রং কোম্পানির পাশ দিয়ে হেমেনের মোটর আস্তে আস্তে চলছিল। একবার ভিতরে ঢুকে শ্রীমানকে দেখে যাবে কি না ভাবছিল হেমেন। বড় রাস্তায় একটা গলির কাছে মোটর থামিয়ে আর্মস্ট্রং কোম্পানির দিকে তাকিয়ে দেখতে লাগলো হেমেন। ব্যবসায়ের যে কোনো পত্তনের দিকে তাকাতে গিয়েই সে কোমল সবুজ হয়ে ওঠে। তার জীবনের সমস্ত কল্পনা ও কুহক পৃথিবীর সমস্ত সৌদাজদায়ের রাজ্যের ভিতরে শুধু। হেমেনের মনে হলো আর্মস্ট্রংয়ের ফ্ল্যাট এমন বড় না কিছু, স্টিফেন হাউসের কিংবা 100 নম্বর ক্লাইভ স্ট্রিটের একটা কামরার মতো যেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হেমেন। তার নিজের অফিসটাই বা কতটুকু, কিন্তু চুনকাম করিয়ে নিয়েছে সে। হুইটলি আর্মস্ট্রংয়ের মতো এটা বাঙালি কোম্পানি এসে কাজ করে দিয়ে গেছে, কিন্তু আর্মস্ট্রং এখনও তেমনই বিবর্ণ। জায়গায় জায়গায় চুন বালি খসে পড়ছে। মোটর থেকে নামল হেমেন। হাঁটতে হাঁটতে মনে হলো সমস্ত ব্যবসায়ী আজকাল বসে যেতে বসেছে। গত 1.5 বছর ধরে ক্রমাগত ক্ষতি হয়ে আসছে সে। আর কিছুকাল এরকম চললে ব্যবসা বন্ধ করে দেবে সে। ব্যাংকে এখনও যা আছে তার সুদ দিয়ে তাদের দুজনার এখনও বেশ চলবে। কোনো ছেলেপিলে হয়নি তাদের। একটা অপরিসীম শান্তিতে চুরুটটাকে জ্বালালো। দ্বিজেন উঠে পড়বে ভাবছিল। হ্যালো খাস্তগির। অত্যন্ত আগ্রহের সঙ্গে হেমেনের দিকে তাকালো সে। আজ শুধু ব্যবসার কথাই হলো।
3 দিন আগের ঝক্কি ঝকমারির বেদনার নিরাশার কেউ কোনো উল্লেখই করল না। ব্যবসায়ের দুর্গতি দুজনকে সব থেকে বেশি বিষণ্ণ করে দিয়েছে, ব্যর্থ করে ফেলেছে। 4-5 দিন পরে হেমেনের অফিস থেকে তাকে নামিয়ে নিয়ে গেল দ্বিজেন। সাহেবপাড়ার একটা গ্রিল ফিল্ডের দিকে মোটর ঘুরিয়ে চলল দুজনে। না, ঢুকেই পড়া যাক। গিয়ে বসল। শুয়োর, ভেড়া, মুরগির মাংসের নানা রকম জিনিস, কফি, কিছু পুডিং, ফল, আইসক্রিম একে একে আসছিল। হেমেন বললে, ব্যাপারটা কি জানলে দ্বিজেন? ব্যাংকে এখনও 1,00,000 রয়েছে। দ্বিজেন বললে, 1,00,000? হেমেন বললে, এখনও ট্রাকগুলো দস্তুর মতো অর্ডার নিয়ে কলকাতা শহরে ছুটে বেড়াচ্ছে। হেমেন বললে, এই 1.5 লাখ টাকার ইন্টারেস্টে আমি আর চপলা দুজন মানুষ তো শুধু এলাহি চালে চলে যেতে পারি। বালিগঞ্জের বাড়ি তো রয়েইছে। একটু থেমে, করবও তাই। ব্যবসা কি হবে ব্যবসা করে? আর ভালো লাগে না কিছু, সত্যি। দ্বিজেন জিজ্ঞেস করতে গেল না কেন ভালো লাগে না। ব্যাংকে দ্বিজেনেরও 1,00,000 রয়েছে। বালিগঞ্জে না হোক, শ্যামবাজারে তারও বাড়ি রয়েছে, বেশ ভালো বাড়ি। কিন্তু তবুও কেমন একটা বিমর্ষতা, নিরর্থকতা পেয়ে বসেছে তাকে অনেক দিন ধরে। হেমেনের এই সদ্যজাত ভালো না লাগার চেয়ে সে ঢের আলাদা জিনিস। হেমেন বললে, সত্যি কিছু ভালো লাগে না কেন বলো তো দিজু? কেন ভালো লাগে না বলো তো হেমেন? কি যেন মনটা কেমন টসকে গেছে। কেন? বাস্তবিক টাকাই কি সব দিজু? দ্বিজেনের কাছ থেকে কোনো জবাবের অপেক্ষা না করেই হেমেন বললে, বাস্তবিক লীলা যা বলেছিল ঠিকই, আমাকে একটা খটকা লাগিয়ে দিয়েছে। দ্বিজেন ঘাড় হেট করে খাচ্ছে। হেমেন বললে, এই ভুঁড়ি, টাক মাথা, ট্যাবা ট্যাবা মুখ, টেবু টেবু নাক, চোখ দুটো প্যাট প্যাট করছে, বাস্তবিক আমি কি হয়েছি বলো তো? দ্বিজেন বললে, একটু হালকা হয়ে নাও না। হালকা হয়ে কি হবে? চেহারাটাই অত্যন্ত বদনজরের। সেদিন একজন মেয়ের পেছনে লেগেছিলাম। সে কি? মেয়েদের ফেরে ফেরে আমি না থাকি যে তা নয়, কিন্তু চপলা জানে না। কিন্তু এদিন অ্যাংলো ইন্ডিয়ান ছুরিটাকে এনে বায়োস্কোপ দেখিয়ে ভাবতাম সব স্বাদ মিটল বুঝি। কিন্তু তাতে শুধু হয় না, আরও কি একটা জিনিসের প্রয়োজন যেন। দ্বিজেন বললে, কেন? চপলাই তো রয়েছে। কিছু না। রোস্ট খেতে খেতে ছুরিটার দিকে একবার তাকালো। হেমেন বললে, না, চপলা তো রয়েইছে, এমন চমৎকার গিন্নি, ও না থাকলে কি আর চলতো? এসব মেয়েদের নামে কোনো নালিশ চলতে পারে না। একটু থেমে, কিন্তু আমি চাই কি জানো? দ্বিজেন মুখ তুলল। একটা ভালো ছুরি বেছে নিলে। হেমেন বললে, মেয়েরা আমাকে দেখে ভুলে যায়, আমার কাছে এসে নিজেদের নিবেদন করে। এসব কোন পুরুষ চায় না দ্বিজেন? এরপর 2-3 মিনিট স্তব্ধ হয়ে খুব তাড়াতাড়ি করে কাটা ছুরি চালিয়ে নিতে লাগলো হেমেন। হেমেন তারপর বললে, কিন্তু লীলা যা বলেছে ঠিকই। সে পুরুষ আমি নই যার পেছনে মেয়েরা পই পই করে ঘুরবে। কেন ঘুরবে আমার পেছনে? আমি কি? দ্বিজেন বললে, আমিই বা কি? নাও নাও, তোমার সুন্দর চেহারা আছে, আমি আমার গুডউইল দিতে রাজি তোমার চেহারা যদি পাই। হেমেন বললে, তুমি তো বরাবরই মেয়ে পটিয়ে এসেছ। আমি জানি না নাকি? বিলেতে, ইন্ডিয়ায় বড়লোকের ছেলে, নিজে রোজগার করছো, তার ওপর এই এমন চেহারা। সে আমি জানি,
তুমি ঢের মেয়ে পটিয়ে এসেছ। হেমেন কিছুতেই এই ব্যথা উতরে পারছিল না আর। এ বেদনা তাকে অভিভূত করে ফেলেছে। দ্বিজেন বললে, মেয়ে পটানোই কি সব? এসেছ তো পটিয়ে অনেক মেয়ে। মেয়ে পটিয়ে আর কি হয় হেমেন? ও অনেক হয়। জীবনে অনেক ফুর্তি করেছ। এখন তুমি চোখ বুজে তৃপ্তিতে মরতে পারো। পারো নাকি? হেমেন বললে, পারো নাকি? কোনো জবাবের প্রতীক্ষা না করেই বললে, পারা উচিত তোমার। আমি হলে তো পরম শান্তিতে চোখ বুজতে পারতাম। গভীর ক্ষোভে হেমেন কফির পেয়ালা ধরল। বললে, এই যে এখনো আধ বুড়ো হয়ে গেছ, 4-5 জন ব্যারিস্টার গিন্নির সঙ্গে এখনও তোমার ইয়ার্কি চলে। আমি দেখেছি না নিজের চোখে। দ্বিজেন বললে, ইয়ার্কি শুধু, আর কিছু না হেমেন। কিন্তু ইয়ার্কিটাই ঢের মিষ্টি। আমি তো নিজেই চেয়ে চেয়ে কতবার দেখলাম। আমাদের সঙ্গে ওরকম ইয়ার্কি বা কে করতে আসে? কেন চপলা? ঠাট্টা করো না দ্বিজেন। দ্বিজেন বললে, নিজের বধূর সঙ্গে হাসি তামাশাই তো সবচেয়ে বেশি ভালো লাগে। হেমেন একটা চুরুট ধরিয়ে বললে, অবশ্যই সেখানে তুমি ঠকেছ। দ্বিজেন কোনো এক জায়গায় খানিকটা ঠকে গেছে বলে কয়েক মুহূর্ত যেন তৃপ্তির সঙ্গে হেমেন চুরুট টেনে নিল। কিন্তু তারপরেই দ্বিজনের সুন্দর মুখ, চমৎকার টাই ও সুন্দর সুন্দর ব্যারিস্টার বধূদের সঙ্গে এর ছেনালির কথা ভেবে হেমেনের মুখ গম্ভীর হয়ে উঠল। মনের ভিতর একটা আঘাত পুষে খানিকক্ষণ সে চুরুট টেনে নিল। তারপর বললে, তোমার ব্যবসা গেলেই বাকি তোমার কি হয় দ্বিজেন? মানুষের জীবনের আসল জিনিসটাই তো তুমি পেয়েছ। মেয়েরা তোমাকে ভালোবাসে। নিজের সেন্টিমেন্টালিজম তুমি কত জায়গায় গিয়ে মেটাতে পারো। দ্বিজেন সিগারেট কেস বের করলে। হেমেন বললে, তোমার বেশ মজা। লীলা তোমার মনটাকে দিয়েছে খিচড়ে, ওদিকে তাই তোমার ভালো জমে গেল। লীলা যদি ভালো গিন্নি হতো তাহলে মেয়েদের সঙ্গে ছেনাল করে বেরোবার তাগিদও থাকতো না তোমার। সেটা তেমন ভালোও লাগতো না হয়তো। লাগতো একটু পরে। অবশ্যই ছেনালপনা সবসময়ই ভালো লাগে, বিশেষত যেরকম বাগিয়ে নিয়েছ চারদিকে। কিন্তু এখন যেমন লীলার ওপর বিমুখ বৈরাগ্য করে একা মোটরখানা নিয়ে বিরহীর মতো ঘুরে ঘরে উচ্ছ্বাস করবার সুবিধেও পাও, লীলা অন্যরকম হলে পেতে। ক্ষোভ আকাঙ্ক্ষায় হেমেনের মন ভরে উঠল। দ্বিজেনের একদিনের জীবনও যদি সে পেত। হলই বা দ্বিজেনের নিজের স্ত্রী ফটফটে। পরের স্ত্রীদের এমন হাতে পায়ে গুছিয়ে রাখতে ওর মতো কে পেরেছে? হেমেন বললে, সেন্টিমেন্টালিজম শুধু? ওদের সঙ্গে তুমি কি করো না করো, আজীবন তুমি পথে ঘাটে কত বাড়ি ভেঙে এসেছ, কেউ কি তার খবর রাখে? একটু থেমে, আমি যদি সমস্ত জীবনও ক্ষয় করি তবু একটি মেয়ের সাচ্চা খাঁটি ভালোবাসা পাবো না। আর তোমাকে কত মেয়ে যেচে ভালোবাসতে আসে। একটু পরে, কেন এমন হয় দ্বিজু? হেমেনই বললে, অবশ্যই আমার চেহারাটা। এ নিয়ে মেয়ে পটানো যায় না দ্বিজেন। নিরাশার অতল অন্ধকূপের ভিতর ডুবে গিয়ে হেমেন স্তব্ধ হয়ে চুরুট টানতে লাগল। জীবনে প্রেম হলো না, প্রণয় হলো না, ছেনালি অবধি হলো না। একজন পরের স্ত্রীকে আটকে রেখে মোকদ্দমায় যদি সে পড়ত তাহলেও যেন একটা ক্ষোভ মিটত। এখন যেন রক্ত মাংস বিবেচনা, বুদ্ধি, বিবেক সমস্তই কামড়াচ্ছে তাকে, হালু হালু করে কামড়াচ্ছে। কেন এমন হলো? সারা জীবন, জীবন বলে জীবন এমন গয়রম সেজে গেল কেন সে? মেয়ে পটানোর একটা সময় থাকে, 30-এর পরও এসব কথা আর হয় না। হেমেনের সমস্ত মুখ, মাথা, টাক টসটস করে ঘামতে লাগলো।
ভুল করে চুরুটের জ্বলন্ত দিকটা একবার কামড়ে ধরে হেমেন শরীরের যন্ত্রণাও যথেষ্ট পেল। সব রকম যাতনার এক শেষ হলো তার। দ্বিজেন বলে, বলাই ভালো, আমরা বুড়ো হয়ে গেছি। সব দিকে আমাদের আর কি হবে? কে বুড়ো? তুমিও না, আমিও না। 25-এর পর সকলেই বুড়ো। মেয়ে মানুষ নিয়ে খেলা করবার দিক দিয়ে 17, 18, 20, 22 এই সব হচ্ছে বয়স। হেমেন হাঁ করে তাকালো। দ্বিজেন বললে, আমারও যা হয়েছে এই বয়সেই। কেন, এখনও তো? কিছু না, আমি তোমার হাত ছুঁয়ে বলছি, আমি এখন শুধু একটু শান্তি চাই। মেয়েদের পিছু পিছু ঘুরে নয় হেমেন, নিজের ঘরে নিজের স্ত্রীকে নিয়ে। জানো না তুমি, কেউ আমাকে ভালোবাসে না। কেউ না? না। হেমেন হাঁ করে তাকিয়ে রইল। দ্বিজেন বললে, 20 বছরের মেয়েরা আমাকে ভালোবাসবে কেন? আমার বয়স প্রায় 50-এর কাছাকাছি হতে চলল। সে ভদ্রলোকের মেয়েরাই হোক বা অ্যাংলো ইন্ডিয়ানই হোক, 18, 20, 20, 22 বছরের মেয়েদের হৃদয়ের ওপর কোনো রকম কিছু দাবি আমরা অনেক দিন আগেই হারিয়ে ফেলেছি। আমাদের তারা জ্যাঠামশাই ভাবে, হয়তো ঠাকুরদাও। হেমেন আমোদ পেয়ে হি হি করে হাসতে লাগলো। দ্বিজেনের এইসব সাফ কথা শুনে মনের ভাবটা যেন অনেকখানি কমে গেছে। বাস্তবিক দ্বিজেন যা বলে তাই। না হলেও ব্যারিস্টার তো, এমন মিঠে করে জিনিসের আঁশটি বার করে নিয়ে আসে। একটু পরে হেমেন খুব অভিনিবিষ্ট হয়ে বললে, 20 না হোক, 25, না হোক অন্তত 30 বছরের মেয়েরা। তাও না, তাদের জন্য 36, 37 বছরের ছোকরা রয়েছে। পৃথিবীর সৌন্দর্যেরও অভাব নেই, আমি ঢের দেখেছি। এমনকি 20, 25 বছরের ছোকরাদের সঙ্গে তারা প্রেম করবে, প্রেম করতে একেবারে মরিয়া হয়ে ওঠে। আমি দেখেছি ঢের। দ্বিজেন বললে, একজন 40, 45, 55 বছরের গিন্নি হয়তো একাধ মুহূর্তের জন্য তোমার প্রতি একটু নরম হতে পারে। তুমিও যেমন একটু গদগদ হয়ে উঠতে পারো তাকে দেখে, কিন্তু তা ভালোবাসা নয়, কিছুই নয়, একেবারে রাবিশ। দ্বিজেন মাথা তুলে বললে, ভেবে দেখো, হয়তো মোটরে চড়ে চলেছি, একটি 20 আর একটি 30 বছরের ছোকরা সঙ্গে নিয়ে। 18 বছরের, 40 বছরের, 50 বছরের 3টি মেয়ে মানুষ দেখলাম পাশের মোটরে। ধরো 3 জনেই বেশ দেখতে, কিন্তু তবুও হয়তো 18 বছরের দিকেই আমার মন যাবে। হেমেন বললে, তা যাবে, কিন্তু সেই মেয়েটির মন কি এই 50 বছরের বুড়োর দিকে আকৃষ্ট হবে? সমস্ত পৃথিবী বিকিয়ে দিলেও? হেমেন হাঁ করে তাকালো, তারপর হি হি করে হাসতে লাগলো। দ্বিজেন বললে, আমার ভাইপোকেই সে ভালোবাসবে, নয় আমার ছেলেকে, আমাকে কিছুতেই নয়। ভালোবাসা, রোমান্স, এমনকি কামনার কথাও আর বলো না হেমেন, ওসব ভাবতে গেলেও ঢের ব্যথা। পকেটের থেকে দেশলাই বের করে দ্বিজেন বললে, আমাদের এই পড়ন্ত বয়সের সৌন্দর্য আর ভালোবাসার কথা চিন্তা করতে গেলেও জীবনকে এমন থুক্কুরি মনে হয়। সিগারেটটা নিভে গিয়েছিল। জ্বালিয়ে নিয়ে দ্বিজেন বললে, আমাদের পকেটে এখন আর কিছু উঠবে না, শুধু ঘরের বধূ ছাড়া। আমাদের জন্য আর কিছু নেই। দ্বিজেনের সেই ঘরের বধূ যে লীলা আর নিজের চপলা, এই ভেবে হেমেন ঢের পরিতৃপ্তি পেলে। বিল সে নিজেই মিটিয়ে দিল। দ্বিজেন বললে, খোকা তুমি, আহা তোমার মা নেই, বোন নেই, তোমার জন্য ভারী কষ্ট হয়। সন্ধ্যা হয়ে গিয়েছিল। হেমেন বললে, দ্বিজু চলো আমরা টালিগঞ্জ, আলিপুর, চেতলা, বেহালা বেরিয়ে আসি। সত্যি এত সব জায়গায় ঘুরবে তুমি? নিশ্চয়ই। হেমেন সজোরে মাথা নেড়ে বললে, কেন,
এমনি। কোনো ব্যবসা ট্যাবসার সুবিধার জন্য না, এমনি। অনেক বদভ্যাস বসেছিল মনের ভিতরে। ফিরতে যে অনেক রাত হয়ে যাবে। হোক, দ্বিজেন বললে, তুমি যাও, আজ আমার দরকার আছে। বিজনেস? তাহলে দ্বিজেনকে ছেড়ে দিতে পারে সে। হেমেনের সমস্ত মন এখন প্রেম কামনা ও মেয়ে মানুষের থেকে উঠে এসে আবার ব্যবসার গতিতে পরম আরামে ও নিবিড় শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হয়ে বসেছে গিয়ে। জীবনটা তার কাছে ব্যর্থ নয় আর। প্রাণের ভেতর কোনো খোঁজ নেই। সমস্ত পৃথিবী অসীম অর্থে ভরা। হেমেন আকাশটার দিকে তাকালো। আতার বিচির মতো অন্ধকারে সমস্ত কলকাতায় আকাশটা গেছে ভরে। মেঘের অন্ধকার টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তার এখন ভালো লাগলো। চপলার কথা মনে হলো। বধূর মমতা ও ভালোবাসায় তার সমস্ত মনটা ভরে উঠল। হেমেনের মতন এমন নিবিড় পরিতৃপ্ত মানুষ কলকাতার রাস্তায় আজ আর একটিও নেই যেন। আজ সমস্ত রাত চপলাকে ভালোবাসবে সে। আজ সমস্ত বাদলের রাত ভরে এমন একটা অপরিসীম শান্তি পাবে না। কিন্তু তবুও এখনই চপলার কাছে যাবে না সে। বিজনেস ইজ বিজনেস। সে বিজনেসের মানুষ। সে সংকল্প করেছে, দ্বিজেনের কাছে স্বীকার পেয়েছে যে টালিগঞ্জ, আলিপুর, চেতলা, বেহালা বেরিয়ে আসবে। বেড়ানোটা এমনি, কোনো ব্যবসার উপলক্ষ নিয়ে না। হোক তাই। ফিরতে ফিরতে রাত 11টা বাজবে, বাজুক। কিন্তু দ্বিজেনকে বলেছে যে সে টালিগঞ্জ, আলিপুর, চেতলা বেড়াবে। বলেছে যখন, নড়চড় নেই, সেটা দুর্বলতা। একজন ব্যবসায়ীর পক্ষে সেরকম ঢিলেমি ব্যবসাপথটাই অপরিষ্কার করে দেয়। স্টিয়ারিং হুইল ঘুরিয়ে হেমেন চলল। একটা ট্যাক্সি নিয়ে দ্বিজেন পিছু পিছু চলল। বালিগঞ্জ অ্যাভিনিউয়ের দিকে দ্বিজেন যখন মোড় নিল, হেমেন তার ঢের আগেই টালিগঞ্জের দিকে ছুটে চলেছে। দ্বিজেন এ গোয়ারকে খুব ভালো করেই চেনে। রাত 12টার আগে ও আর ফিরবে না। দ্বিজেন তেতলায় উঠে দেখলেও চপলা গড়াচ্ছে। এই বিরাট মেদকে দেখে প্রথমটা তার মন কেমন কুঞ্চিত হয়ে উঠল। কিন্তু তবুও এই মেয়েদের নিচে যে হৃদয় রয়েছে তা এমন চমৎকার, এত নমনীয়। এই মেয়েটিকে নিয়ে 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কাটল দ্বিজেনের। কিন্তু তারপরে রাত 10:30 বেজে গেছে। বুকটা কেমন ঢিপ ঢিপ করতে লাগলো দ্বিজেনের। হেমেন যে কোনো মুহূর্তেই এসে পড়তে পারে। খট 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 করে একটা বেতো টাট্টুর মতো এমন বিরক্তি লাগতে লাগলো তার। কিন্তু তবুও বেরিয়ে যেতে হবে। ড্রয়িং রুম থেকে ড্রয়িং রুমে অনেক ঘোরে সে বটে, কিন্তু তবুও তারপর বেরিয়ে যেতে হয়। গিন্নিরাও চায় যে তাদের স্বামী আসুক, এ অতিথি বেরিয়ে যাক, বেরিয়ে যাক। বেরিয়ে সে গেলই।